ঘুমিয়ে পড়, ক্লান্তি দূর হবে। বিকাল বিকাল আবার দেখা মিলল লোকটার। পাখির তখন শরীর থেকে জ্বর কিছুটা ছেড়েছে। একটু ভালোই লাগছিল। কাজল রেখা আর মানিক মৃধা বাড়ি ফিরে এলো। মেয়ের এমন করুণ লোমহর্ষক দৃশ্য দেখে মানিক মৃধা কেঁদে দিলেন। যখন গরম ভাতের উত্তপ্ত পানিগুলি পায়ের ওপর পড়েছিল, তখন নিশ্চয়ই তার আদরের ছোট মেয়েটার ভীষণ কষ্ট হয়েছিল। তার মনোকষ্ট বাড়ল, ভীষণ মনক্ষুণ্ণ হলো। কেন কালই ফিরে এলো না, তা নিয়ে বড্ড প্রায়শ্চিত্তবোধ ও আফসোস করছেন। পাখিকে বুকের সঙ্গে মিশিয়ে রাখলেন। বিড়াল ছাড়ার মতন পিতার বুকে মাথা গুজে মেয়েটা গুটিসুটি মেরে থাকে। মানিক মৃধা মুক্তির ওপর চড়া হলেন। তাদের কেন ব্যাপারটা জানানো হয়নি, সেই জন্য বকাঝকা করলেন। স্বাধীন কোথায় জানতে চাইল। শুনল সে ভয়ে নিখিল ভাইদের বাড়ি ঘাপটি মেরেছে। আসলে স্বাধীনও বুঝতে পারেনি এমন দুর্ঘটনার শিকার হতে হবে। যতই তারা ঝগড়াঝাটি করুক, দিন শেষে তো তারা আপন ভাই বোন। পাখির কষ্টে সেও ব্যথিত। আজ বাড়ি তার আব্বা আম্মা ফিরবে জানতো। ভাই বোনদের মধ্যে পাখিকে তার আব্বা একটু বেশি আদর করে। যদি জানতে পারে তার কারণে পাখির এই অবস্থা, তাহলে তাকে ঝুলিয়ে রাখবে 3 দিন। তার আব্বা ঠান্ডা মানুষ, এটা ঠিক আছে, তবে মাঝে মধ্যে ছাদ দেয় না। গায়ে হাতও তুলবে না ঠিকই, তবে কৌশল প্রয়োগ করে আঘাত করবে। একবার মনে আছে, সে এলাকার এক ছেলের মাথা ফাটিয়ে রেখেছিল। সেই ছেলের পিতা এসে মানিক মৃধার কাছে বিচার সভা বসিয়েছিলেন। তিনি সকলের সামনে ছেলেকে হাত পা বেঁধে চৈত্র মাসের অমন কড়া রোদের ভেতরে বিলের মধ্যে একা বেঁধে রেখে এসেছিলেন। এরপরে বিষ পিঁপড়া আর ডায়না পোকা এনে ওর গায়ের ওপর ছেড়ে দিয়েছিল। সেদিন ওর যা কষ্ট হয়েছিল, এরপরে কোনো দিন কাউকে কোনো প্রকার আঘাত সে করেনি। গতকাল যে কাণ্ড ঘটিয়েছে, যদিও সে ইচ্ছাকৃত করেনি, দুর্ঘটনা ছিল কেবলমাত্র, তবু ভয়ে দূরে সরে থাকা ভালো। শাস্তি তো কম পেল না। নওয়াব ভাইও সিগারেটের ছ্যাঁকা দিল। স্বাধীনের মাঝে মধ্যে মনে হয় নওয়াব ভাই একজন সাইকো কিলার। আসলে ওনার ভেতরে কেমন যেন একটা রহস্য ভাব আছে, যেটা উনি সবাইকে বুঝতে দেয় না। সবাইকে তার বাহ্যিক রূপ যেমন দেখায়, আসলে উনি তেমন নন। নওয়াব যখন মৃদ্ধাবাড়ির চৌকাঠে পা রাখে, তখন সূর্য পশ্চিম আকাশের কোলে সবে ঘেরে বসেছে। হাতে তার একটি প্লাস্টিকের ব্যাগ। মানিক মৃদ্ধাকে সালাম ঠুকলেন। কেমন আছে চাচা? ভালোই ছিলাম বাবা। ঘরে আসার পর মনটা খারাপ হয়ে গেল। ছেলেটা এত বাদর হয়েছে, কোনো কথাই শোনে না। এমন দুর্ঘটনা ঘটবে জানলে কালই চলে আসতাম। তার কণ্ঠে দুঃখ প্রকাশ। পাখির শুকনো মুখটার দিকে তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ল নওয়াব। গলা ছেড়ে মুখ থেকে ডাকে সে। মুক্তি একটা ডালার প্লেট নিয়ে আয় তো। জিভ দিয়ে শুকনো অতর ভিজিয়ে পাখিকে শুধায়। রোগীর কি অবস্থা? এখন দুপুরে এসে দেখি আধমরা। এখন সুস্থ আছেন তো? পাখি মাথা নাড়িয়ে বোঝায় সে আগের থেকে কিছুটা ভালো আছে। মুক্তি ডালা নিয়ে আসে। নাফ জলচৌকির ওপর প্যান্ট টেনে বসে পড়ল। ব্যাগের ভেতরে থাকা বস্তুগুলি ডালার মধ্যে ঢালে। অমনি দৃষ্টিতে পড়ে জাম্বুরা, আমড়া, আনারস, পাকা পেঁপে, পেয়ারা, কামরাঙা। মুক্তি ওসব দেখে আটকে ওঠে, চোখ বড় বড় করে বলে, ও মা, এসব আনলেন কি করতে? নাফ কিছু বলে না। টেবিলের ওপর থেকে ছুরি এনে পাকা পেঁপে কাটতে কাটতে বলে, খেতে এনেছি। পাকা পেঁপে কেটে প্লেটের ওপরে সাজিয়ে রাখে। এরপরে মুক্তির হাতে এক পিস দিয়ে বলে, যা কাকিকে দিয়ে আয়। আমার গাছের গাছ পাকা পেঁপে খেতে ভীষণ মিষ্টি। এরপরে প্লেট থেকে এসে তোরটা নিস। মুক্তি আচ্ছা বলে চলে যায়। অপরদিকে নাফ মানিমৃতার দিকে এক পিস পেঁপে এগিয়ে দেয়। নেন, খেয়ে দেখেন তো চাচা মিষ্টি কতটুকু। হাসতে হাসতে এক পিস হাতে তুলে নেন তিনি। মুখে নিয়ে শুধান, মাশাআল্লাহ, অনেক মিষ্টি তো। নাফ পাখির দিকে এক পিস এগিয়ে দিয়ে বলে, নিন, ঝিমাইন্না রোগী, পুষ্টিকর খাবার খান বেশি বেশি। আপনার শরীরে তো আবার পুষ্টির ঘাটতি রয়েছে। খেয়ে দিয়ে জলদি সুস্থ হন। কোচিং সেন্টারে যেতে হবে তো। মানিকমৃতা হাসে। নাফ গিয়ে জাম্বুরা কাটতে শুরু করে। মানিকমৃতা শুধান, সবাইরে দিলা, তুমি নিলা না বাবা? চাচা রোজই খাই, এখন খাওয়ার জন্য জোর কইরেন না তো। আর হ্যাঁ, স্বাধীন আসলে ওর সঙ্গে রাগারাগি কইরেন না। বেচারা ভয়ে কাঁপছে, অমন দুষ্টামির জন্য ও অনুতপ্ত। একটা মাত্র ছেলে তো বাবা, কলিজাটা ছিঁড়ে যায়। নাফ কিছু বলল না, চুপচাপ পাখির দিকে এক পলক চেয়ে জাম্বুরা ছিলে শুকনো মরিচ, লেবু পাতা, সরিষার তেল, লবণ দিয়ে মাখাতে বসে। কিছু সংখ্যক আমরাও কেটে নিল। তেল মরিচে মাখিয়ে সকলকে দিয়ে পাখিকে আলাদা পিরিচে করে দেয়। নে খা, জ্বরের মুখে এসব টক জাতীয় খাবার মুখে ভালো লাগবে খেতে। সন্ধ্যায় আনারস খাস, জ্বর ছেড়ে দিবে দেখবি ইনশাল্লাহ। কাজল রেখা তীক্ষ্ণ চোখে নওয়াফের হাবভাব পরিলক্ষিত করে। পাখির উপর নওয়াফের এত যত্ন কি আর তাকে স্বস্তি দেয় না।
কঠিন প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করায়, বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়। রাতে শুতে গিয়ে তিনি তার নিয়ে মানিক বৃদ্ধার নিকটে কথা ওঠান। মুক্তির বাপ, আপনি নওয়াফকে ভালো করে লক্ষ্য করছেন? ইদানিং ওর যাতায়াত ঘন ঘন আমাদের বাড়ির দিকে বেড়েছে। এভাবে চলতে থাকলে লোকে আমাদের মেয়েদের নামে বদনাম ছড়াবে। তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে নওয়াফ এই বাড়িতে কেবল পাখির জন্যই আসে। অনুমান করছি ও পাখিকে পছন্দ করে। মানিক বৃদ্ধা উল্টোমুখী হয়ে শুয়েছিলেন। কাজল রেখার কথা শুনে তার দিকে মুখোমুখি হয়ে শোয়। মাথার নিচে হাত দুটি দিয়ে চিত হয়ে শুয়ে পড়েন। শীতল কণ্ঠে বলেন, জানো কাজল, রেখা একবার আমি গরু বিক্রি করতে মুলাদি গিয়েছিলাম, তখন মুলাদির ব্রিজ হয়নি, হবে আর কি। গরু বিক্রি করে ঘাসের হাট দিয়া ফিরতেছিলাম। খেয়া পার হইয়া যখন ওপার গিয়ে উঠমু তখন ডাকাত আমারে ঘিরে ধরে। ওরা আসলে মুলাদি থেকেই আমাকে ফলো করছিল, সুযোগ পায়নি তখন ধরেনি। ওপার ছিল শুনশান নিরিবিলি জায়গা, তাই তারা আমারে আক্রমণ করে বসে। সেই মুহূর্তে নওয়াব এসেছিল। ঘাসের হাট কী কাজে যেন ওই দিনও আমায় বাঁচায়। ও বাইক নিয়ে সেদিন না এলে টাকাসহ আমি ডাকাতের হাতে মরতাম। আরেকবার চরে গেছিলাম ধান লাগাতে লাগাতে কখন যে সন্ধ্যা হয়ে এলো টেরেই পেলাম না। তার মধ্যে ঝড় বৃষ্টির সঙ্গে জোয়ার আসতে শুরু করে দিয়েছে, অথচ আমার খেয়াল ছিল না। তার উপর বুক দিয়া হাটের ব্যথা উঠে। নদীতে সাঁতার কেটে ওপারে আসার সময় শ্বাস বন্ধ হয়ে মরেই যাচ্ছিলাম। মানুষ বলে না, বিপদ আসলে সব দিয়াই আসে। আমারও অবস্থা তেমনই হয়েছিল ওই দিন। জোয়ারের স্রোতে আমাদের টেনে লোতা নদীর দিকে নিয়ে যাচ্ছিল। তখন একটা ট্রলারের সন্ধান মিলে। ভাগ্যক্রমে ওই দিন ট্রলারে করে জয়নগর থেকে নওয়াব ফিরছিল। আমার এই স্রোতের জলে ভেসে যেতে দেখে তুলে আনে। দ্বিতীয়বারের ছেলেটা সেদিনও আমার প্রাণ বাঁচালো। মনে আছে, দিঘিতে মাছ ছেড়ে একবার লস খাইছি। শত শত মাছ পানিতে মরে ভেসে উঠছিল। আমি মাঠের মার খেয়ে বসেছিলাম, একটা পয়সা করেও হাতে ছিল না। নতুন করে যে মাছ কিনে দিঘিতে ছাড়মু, চাষ করমু, তারও উপান্ত ছিল না। সে অমন দুর্দিনে ছেলেটা আমার পাশে দাঁড়ায়। 3 লক্ষ টাকা ওর থেকে ধার করে এনে দিঘিতে মাছ ছাড়ি। সে টাকা এখনও দিতে পারিনি। বহুবার অল্প অল্প করে দিতে চেয়েছিলাম, ও আজই হয়নি। বললো, আপনার টাকা দেওয়ার লাগবে না কাকা। আমি বলেছিলাম, কেন? তুমি আমাকে এত সাহায্য কেন করছো বাবা? বিনিময়ে ছেলেটা রহস্যময় হাসি হাসলো, মুখে বলল, এত সাহায্যের বিনিময়ে একদিন আপনার থেকে আপনার সবচেয়ে মূল্যবান সম্পত্তি চেয়ে নেব, তখন আপনি দেবেন তো চাচা? আমি হাসি মুখে বলেছিলাম, অবশ্যই দেব। তুমি যদি আমার জানটাও চাও তাও দেব। এত সাহায্য আমি ভুলব না, তাহলে যে নেমোঘারামি হয়ে যাবে। সেদিন ওই হাসি ও কথার মর্ম বুঝতে পারিনি, তবে আজ তোমার কথা শুনে বুঝতে পারলাম। একটা কথা শুনে রাখো কাজল রেখা, নওয়াব যদি শুধু একবার বলে ও সত্যি সত্যি পাখিকে পছন্দ করে বিয়ে করতে চায়, আমি বিনা অনুযোগে ওর পরিবার ছাড়াই পাখিকে ওর হাতে তুলে দেব। আমি জানি নওয়াব কতটা ভালো ও বুদ্ধিমান ছেলে, আর পাখির জন্য সে তো সবচেয়ে উত্তম যোগ্যতম পাত্র। কথাটা বলে মানিক বৃদ্ধা চোখ বন্ধ করলেন। ওইদিকে কাজল রেখার চোখে মুখে গাঢ় দুশ্চিন্তাগ্রস্তের রেশ। এত সহজে কি মন্ত্রীপুত্রের সঙ্গে সামান্য সবজি বিক্রেতার কন্যার বিবাহ? সে তো বিভৎস। সে অতীত এখনও ভুলে যায়নি। যেসব তার সঙ্গে ঘটেছে, উনি চান না এমন পরিস্থিতিতে পাখিকে পড়তে হোক। সে তো ম্যাচুয়ার ছিল, সামলে নিয়েছে, কিন্তু পাখিও তো 16 বছর বয়সের একজন যুবতী মাত্র। সে কি করে সামলাবে? দুদিন যাবৎ নিখিল ভাইয়ের জ্বর। স্বাধীনকে নিয়ে সেই সকালে মুক্তি বের হয়েছে। একা ঘরে লোকটা জ্বরে কাতরাচ্ছে, ভুগছে, দেখার কেউ নেই। বিষয়টি অতি হৃদয় বিদারক, কষ্টদায়ক। কাজল রেখা গতকাল বিকালে ভাত তরকারি রেঁধে দিয়ে এসেছিলেন, সেগুলি এখন শেষ। সকাল সকাল মুক্তি বেরিয়েছে রান্না করে দিয়ে আসবে, আর লোকটাকে একবার দেখে আসবে। বিয়ের আগে একা একা দুজন যুবক যুবতীকে একা ঘরে দেখলে মন্দ বলতে পারে লোকে, তাই সঙ্গে করে স্বাধীনকে কাজল রেখা পাঠিয়ে দিলেন। ঘরে গিয়ে তাকে, হাই, এ কি সর্বনাশ! এ যে এক লঙ্কা ছঙ্কা কাণ্ড। ইচ্ছে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে বসে আছে। নিখিলের পাশে বসে নওয়াফকে মাথায় জলপট্টি দিতে দেখা গেল। ওদের আস্তে দেখে নওয়াফ উঠে দাঁড়ালো। তোরা এসে পড়েছিস, ভালো করেছিস এসে। এরা একজন অসুস্থ হয়ে বিছানায় ভ্যাটকাইয়া পইরা আছে, আরেকজন বরিশাল বসে ডাক্তারিগিরি করছে, আরেকজন
রান্নাঘরে যুদ্ধক্ষেত্র করে এসে হাত পুড়িয়েছে। বস, আমি চা বানিয়ে আনছি। আমি চা খাবো না, আপনি বসুন নওয়াব ভাই। নব হাত ঘড়িটা দেখতে দেখতে শুধায়, না, এখন বসতে পারবো না, ক্লাবে যেতে হবে। দুপুরে তোরা এখানেই থাকবি। তাহলে সাফিনকে দিয়ে খাবার পাঠিয়ে দেই। তার প্রয়োজন নেই, আমি রান্না করে নিব। আপনার সমস্যা হলে যেতে পারেন। সমস্যা না, তবে ক্লাবে যেতে হবে। কিছু প্রয়োজন হলে নিখিলের ফোন করিস। আর হ্যাঁ, মৃগী যোগী কেমন আছে? কে কে? পাখির কথা বলছেন? তাছাড়া কে হতে পারে? উনি ওনার ঘরে আছে, দৌড়ঝাঁপ দিয়ে পুরো বাড়ি চড়ে বেড়াচ্ছে। নব সামান্য পরিমাণ হাসলো। টেবিলে নিখিলের ওষুধ আছে, মনে করে দুপুরের খাবারের পর খাইয়ে দিস। আমি বিকেলে একবার এসে দেখে যাব। এরপরে লোকটা বেরিয়ে যায়। মুক্তি অবাক হয়, লোকটা সকলের প্রতি কত খেয়াল রাখে। পাখি নিশ্চয়ই ওনার কাছে অসুখী হবে না। না বেরিয়ে যেতেই নিখিল অভিমান করে মুখ ফিরিয়ে নাক টেনে বলে, তুই কি সত্যি সত্যি আমাকে দেখতে এসেছিস? তাছাড়া কি করতে আসবো? লুডো খেলতে নিশ্চয়ই আসিনি। তাহলে রোগী দেখে রোগীর ভাসুরের সঙ্গে এত লটর পটর করে কথা বলছিস কেন? হিংসুক একটা। বিকেলের দিকে নিখিলদের বাড়িতে পাখি এলো। আসলে মুক্তি আর স্বাধীন সেই সকালে বেরিয়েছে, এখনও ঘরমুখী হয়নি। সন্তানের অপেক্ষাকৃত থাকা দুশ্চিন্তাগ্রস্ত কাজল রেখা ওদের নিয়ে আসতে তাই পাখিকে ওই বাড়ি পাঠিয়ে দিলেন। বিয়ের আগে এমন অবাধ্য চলাচল গ্রামের মানুষজন মোটেও নমনীয় চোখে দেখবে না। তার উপর মুস্কান বাড়িতে নেই। ও থাকলে একটা কথা ছিল। বাড়ির চৌকাঠ পেরিয়ে বৈঠকখানায় পা রাখতেই পাখির চরণতয় অকস্মাৎ থেমে পড়ে। ঘরের মধ্যে থেকে গিটারের টুংটাং শব্দের সঙ্গে পুরুষালী কণ্ঠের সুরধ্বনি উৎকণ্ঠের মধ্যে হু হু করে ঢুকে পড়ে। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। এতটুকু শুনেই পাখি ভারসাম্যহীন পায়ে আচমকা বৈঠকখানায় ধপ করে বসে পড়ল। বুকটা ধপাস ধপাস করে লাফাচ্ছে ঝাপাচ্ছে, মস্তিষ্ক অবরুদ্ধ। বুকের ভেতরে ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা বইছে যেন। গানের প্রতিটি লাইন যেন ওকে ইঙ্গিত করে দেওয়া। তার বুকের হার্টবিট এত দ্রুতগতিতে ছুটছে যেন প্লেনকেও হার মানাবে। জোরে জোরে দ্রুতগতিতে দম পড়ে, হাত পা হিম শীতল হয়ে এলো। ব্রহ্মাণ্ডের বুকে শূন্যের ন্যায় বসে রয়। স্নায়ুরা হতবুদ্ধিতে নির্বোধ হয়ে পড়ে। তার ভেতরের গানের সমাপ্তি ঘটে। নিখিল ভাই শুধায়, ওকে প্রপোজ করবি কবে? নব গিটার পাশে ঠেলে রাখে, এরপরে চিবিয়ে চিবিয়ে বলে, শীঘ্রই। আগে ওর মনোভাব ভালোভাবে বুঝে নেই। ধর ও যদি রাজি না হয়? ও রাজি হবে না, ওর ঘাড় রাজি হবে। স্বাধীন ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা গেলে। নব ভাই ওকে যে ভয় দেখিয়েছে এখনও তার ড্রেস কাটেনি। বর্তমানে ওনার সামনে মুখ খোলাটাও যেন ভয়াতুর, বিভ্রান্তিকর। মুক্তি শুধায়, নওয়াব ভাই, এবার পাখিকে বলে দেওয়া উচিত, ও যথেষ্ট বড় হয়েছে। যদি অন্য কাউকে ভালো লেগে বসে তখন। ইচ্ছে বলে, একদম মুক্তি আপা ঠিক বলেছে, আমিও ওনার সঙ্গে একমত। ওদের সবার কথা পাখির কানে স্পষ্ট এলো। সে সবটাই সুনিপুণ মনোযোগে শুনল। সকলে জানতো ওকে উনি পছন্দ করে, অথচ বোকা সে নিজে শুধুমাত্র জানতো না। এত নির্বোধ কেন সে? একটু আগে বুঝলো না? একটু চালাক চতুর হলে খুব বেশি একটা ক্ষতি হতো না, তাহলে এড়িয়ে চলতো এসব। এতদিন যে সন্দেহটা কেবল ভুল প্রমাণ করতে মনে প্রাণে উঠে পড়ে লেগেছিল, আজ সেটা সত্যি সত্যিই হয়ে গেল। ওর ভীষণ কান্না পাচ্ছে, ভীষণ। আষাঢ় মাসে বর্ষণ ঝরার মতো। কেন পাচ্ছে বুঝতে পারছে না। বারবার তার বক্ষস্থলে অজানা ভয়, আতঙ্ক কম্পনে ফুলে ফেপে মুচড়ে ওঠে। ভয় হয়, ভীষণ ভয়। আড়ষ্টতাপূর্ণে থুতনি নিচু করে রাখে, মাথাটা দু হাতে চেপে ধরে রাখে। ওর পরিবার আগে, তাদের সম্মান ওর কাছে সবার ঊর্ধ্বে। সেই সম্মান কিছুতেই হেয় কিংবা ছোট করা যাবে না। না ভাই, যেই মানুষ ও রাজি না হলে তুলে নিতেও টাইম নেবে না। এরপরে কি করবে? ওকে জোর করে কি ভালোবাসতে বাধ্য করবে? সে জানে লোকটা সাংঘাতিক হিংস্র।
অমন হিংস্রতা নিষ্ঠুরতা তার সহ্য করার ক্ষমতা নেই। তবে হ্যাঁ, এটা সত্যি লোকটার ওপর তার ভালো লাগা ছিল। সেটা হঠাৎ উধাও হয়ে এক বুক ভয় এসে দুয়ারে হানা দিয়ে গ্রাস করে নিল। ওকে লুকাতে হবে, যাতে উনি খুঁজে না পান। সে চায় না তার পরিবারকে ওর জন্য নিচু হতে হোক, অপমানিত হতে হোক। সে হারাম কাজে জড়ালে তার আব্বা যে অনেক কষ্ট পাবে, লোকে খারাপ খারাপ কথা শোনাবে। বাজারে তার আব্বা উঠতে যা পারবে না, লোক সমাজে মুখ দেখাতে পারবে না। না না, সে কিছুতেই ওনার প্রস্তাবে রাজি হবে না। ওনারা বড় লোক, হয়তো এখন মোহের বশে তাকে ভালো লাগতে পারে। মোহ কেটে গেলে তখন ওকে চিনবেই না। তাছাড়া ওনার পরিবার তো কিছুতেই মানবে না, বিশেষ করে তার পিতা। ওই দিন ওকে ছোট লোক বলল। এসব ভেবে কিশোরীর দম বন্ধ হবার জোগাড়। নিস্তব্ধ পা দুটি টেনে হিঁচড়ে দাঁড় করায়। ওর পাশেই পানির জগ ছিল। গায়ে লেগে আচমকা শব্দ করে পড়ে যায়। পাখি চমকে ওঠে। ঘর থেকে ওরা ছুটে আসার আগে সে দ্রুত গতিতে পায়ের জোর বাড়িয়ে ছুটে পালায়। নফ আর স্বাধীন ছুটে আসে। বাইরে পানির জগটা উল্টে হয়ে ভেঙে পড়ে থাকতে দেখে। পায়েলের স্বচ্ছধ্বনি তখনও উৎকণে ছলাৎ করে বাজে। নব কান খাড়া করে শুনে সেই ঝুনঝুন করিত শব্দের আন্দোলন। সে জলদি রাস্তায় ছুটে এসে পড়ে। ষোড়শনী বালিকার প্রতিচ্ছবি তখনও স্পষ্ট দেখা যায়। চলন্ত রাস্তায় দৌড়ে ছোটে পালাতে চাই অজানা কোনো এক শহরে। আদৌ কি তা সম্ভব? পারবে কি প্রেমিকের অমন পাগলামি ভালোবাসা উপেক্ষা করে অবুঝ বালিকা পালাতে? উনি ঘরে ফিরে চলে আসেন। নিখিল ওনার চিন্তান্বিত মুখখানা দেখে শুধায়, কে ছিল ওখানে? কার সাহস হয়েছে চুরি করে কান পেতে আমাদের কথা শোনার? নব দীর্ঘশ্বাস ফেলে সোফায় চিন্তিত মুখে বসে পড়ে। পাংশুটে মুখে বলে, ও সব শুনে ফেলেছে। নিখিল এক প্রকার উদ্বেগ উৎকণ্ঠা জড়িত উত্তেজনা নিয়ে লাফিয়ে উঠে বসে। কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করে বসে। কে? পাখি? নব মাথা নাড়িয়ে বোঝায়, এখন উপায়? ভাবছি কি? প্রপোজ করব। সকলে আতকে ওঠে। ইচ্ছের এত আনন্দ হচ্ছে। এতদিন পাখি নবাব ভাইয়ের বউরে অভিশাপ দিত, এখন এসব অভিশাপ সব ওর গায়ে লাগবে। ভাবতেই মজা লাগছে। নিখিল শুধায়, ভেবে বলছিস তো? নওয়াব ভেবেই বলে, মুক্তি স্বাধীন দুজনে বাড়ি গিয়ে এই বিষয়ে ওকে একটাও প্রশ্ন করবি না, কোনো প্রকার আলোচনায় উঠাবি না। আগে যেমন স্বাভাবিক থাকতিস তেমনই থাকবি, কেমন? দুজনে মাথা নাড়ায়। তারা কিছু বলবে না। বেশ কিছুদিন চলে গিয়েছে। সেসব ঘটনা এখন মস্তিষ্কে নেই। প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে প্রায় কিছুদিন হবে। নব ভাইয়ের সেজ চাচার বড় ছেলে ইব্রাহিম ভাইয়ের বিয়ে। সেই হিসেবে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত সুন্দর করে ফেরি ডেকোরেটিভ লাইটিং করা হচ্ছে, তার মধ্যে কৃত্রিম ফুলের সাজ। মন্ত্রী বাড়ির বিয়ে বলে কথা। গতকাল রাতে ইচ্ছে জ্বর এসেছে। আপন চাচাতো ভাইয়ের বিয়েতে আমোদ ফুর্তি করবে ভেবেছিল কত, অথচ শখের জ্বর বাঁধিয়ে এসে বসে আছে। মুস্কান ফিরেছে গতকাল। সে তালুকদার বাড়িতে গিয়েছে। পাখি বিকেলের দিকে এলো ইচ্ছেকে দেখতে। গত কয়েকদিন সে নানা সিকান্দার মির্জার বাড়ি ঘাপটি মেরে বসেছিল। 7 দিন পুরো লোকটার সামনে আসেনি, যায়ওনি। কোচিংয়ের নাম ভুলে ক্রমেও মুখে উচ্চারিত করেনি। আজ এই বাড়িতে এসেছে ভয়ে ভয়ে। যদি লোকটা চোখের সামনে পড়ে বসে নির্ঘাত, সে জ্ঞান হারাবে। যদিও পড়ার চান্স নেই। ওনাদের বাড়ির অমন বড় বড় কাজ পেলে এখানে বসে থাকার মতন লোক নয় উনি। পরিবারের মধ্যে সবার বড় সে। বড়ই দায়িত্ববান ও কর্মঠ ছেলে। দায়িত্বের অবহেলা কিংবা নড়চড় হবে না। দ্রুত বুকে থুতু ছিটিয়ে সে নিখিলদের বাড়ি গিয়ে উপস্থিত হয়। গিয়ে দেখে পুরো বাড়ি ফাঁকা। খালি মাঠে অনায়াসে ফুটবল খেলা যাবে। কেবল ইচ্ছে পড়ে পড়ে কালি সন্ধ্যায় কাঁথা মুড়িয়ে ঘুমাচ্ছে। পাখিও ললাটে হাত রাখে। জ্বর নেই। ইচ্ছে জেগে যায়। উঠে বসার চেষ্টা করে। পাখি ওর পেছনে খাটের সঙ্গে দুটো বালিশ লাগিয়ে দিয়ে ওর মাথাটা বালিশের সঙ্গে হেলিয়ে দেয়। তোর এখন কেমন লাগছে? শরীরে তো জ্বর নেই। জানো, ভালো লাগছে না রে। আগে ভাবতাম আহা, জ্বর হলে কত ভালো, সকলে মজার মজার খাবার আনে, খেতে পারা যায়। অথচ দেখ, যে টেবিলে সবই আছে, কিন্তু কিছুই মুখে তুলতে পারছি না। সব তিতো লাগে। সব দোষ নিখিল ভাইয়ের। ওনার জ্বর ওনাকে ছেড়ে আমার উপর এসে ভর করেছে, বুঝলি? পাখি ফিক করে হেসে দিল। ইচ্ছে মুখ ভার করে রইল। থাক, কষ্ট পাস না, ভালো হয়ে যাবে। এই দেখ, তোর জন্য আম্মা কি পাঠিয়েছে। পাটি সাপটা পিঠা, ডুপি পিঠা, তাছাড়া কাজির ভাতের সঙ্গে 5 রকমের ভর্তা দিয়েছে। তুই তো কাজির ভাত পছন্দ করিস না রে। দাঁড়া, আমি প্লেট নিয়ে আসি। এমনিতেই তো ভাত খেতে পারবি না, ভর্তা দিয়ে কয়েক লোকমা খা, ঝাল ঝাল মুখে খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, আমরার ছোকলা
ভর্তা খাস কিন্তু, হ্যাঁ? ভীষণ মজা। পাখি প্লেট এনে ভাত বেড়ে ওকে দিল। ইচ্ছে বালিশে মাথা হেলিয়ে ঠান্ডায় নাক টানে। জানো, খাওয়ার শক্তি নেই রে, একটু খাওয়াইয়া দে না বোন, ভীষণ ক্ষুধা পেয়েছে। মাছ মাংস দিয়া ভাতের রুচি টানে না। পাখির ভীষণ মায়া লাগলো, সে হাত ধুয়ে ওকে খাইয়ে দিল। সবটুকু ভাতই খেলো, মনে হয় পেটে ভীষণ ক্ষুধা ছিল। এরপরে আদা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ওরে 1 কাপ চা বানিয়ে দিল। নে চাটা খা, নে চাটা খা, দেখবি ভালো লাগবে। মাথাটাও ভার হয়ে আর থাকবে না, তখন পাতলা লাগবে। মুস্কান আসলো ঠিক মাগরিবের আজানের পরে। ওর হাতে দুটো মেহেদি। পাখিকে দেখে সামান্য পরিমাণ হাসলো। তুই আসলি কখন? আধ ঘন্টার মতন হবে, এসে কাউকে পেলাম না। এমন জ্বরের রোগী ঘরে একা রেখে তোমার বিয়ে বাড়ি যাওয়াটা কি খুব জরুরি ছিল মুস্কান আপা? আমার জানু যদি ভয়ে হার্ট অ্যাটাক করতো। আরে ধুর, ওকে নিয়ে ভাবিস না তো। আগে কত একা একা থেকেছে, ভয় পাবে না। মুস্কান এগিয়ে এসে ইচ্ছে ললাটে হাত রেখে তাকে জ্বর নেই। জ্বর তো নেই, ইচ্ছে চা বানিয়ে দিব? না, লাগবে না, পাখি করে দিয়েছে। পাখি প্রশ্ন করে। মেহেদি আনলা কোথা থেকে? ও এটা নাও ভাই দিয়েছে, ইচ্ছের জন্য একটা, আমার জন্য একটা। তুই নাকি মেহেদি আর্টিস্ট, মোটামুটি ভালো করে দিতে পারিস শুনলাম। কে বললো তোমায়? মুক্তি বলেছে। তদানীন তো ছোট খালা অনেকবার প্রশংসা করলো। ওই একটু আধটু পারি। যেমনই পারিস 2 হাত ভর্তি করে সময় করে মেহেদি দিয়ে দিস। জানিস তো মেহেদি আমি দিতেই পারি না, রাতে চাচ্ছি না, সকালে যাবে। পাখি খাটের ওপর পা ঝুলিয়ে বসলো। এরপরে গালে হাত দিয়ে বিজ্ঞ লোকের মতন বলল, সে না হয় বুঝলাম, তোমাদের জন্য আম্মা কাজির ভাত আর ভর্তা পাঠিয়েছে, গরম গরম খেয়ে নাও। পাখির ভাতের কথা শুনে মুস্কানের ভীষণ লোভ জাগলো। ভর্তা ওদের বাড়িতে খুব কম সংখ্যা কি হয়, তার আম্মা থাকতে রোজই বানাতো। ভর্তা ভর্তি অনেক পছন্দ ছিল ওনার। উনি মারা যাওয়ার পর থেকে তেমন একটা বানানো হয় না। ও তো বাড়িই থাকে না, যখন আসে তখন ইচ্ছা জাগে না ভর্তা করতে। নিখিল ভাই কোনো রকম ভাত তরকারি রেঁধে দোকানে ছোটে। ইচ্ছা তো অত শত পারে না। রোজ মাছ মাংস খেতে খেতে এখন আর ওসব মুখে রুচি ধরে না। মুস্কান প্লেট এনে কাজির ভাত আর ভর্তা নিয়ে খাটের ওপর বসলো। ভাতের লকমা মুখে পড়ে শুধায়, মুক্তিকে নিয়ে আসছিস? আপা আগামীকাল আসবে বললো। হঠাৎ তালুকদার বাড়ির সাউন্ড বক্স ওদের কথার মধ্যে বেজে ওঠে। অতঃপর পাখি সহ মুস্কান তৎক্ষণাৎ কেঁপে ওঠে। আচমকা চালু হওয়ায় ওরা ভীষণ ভয় পেয়েছে। মুস্কান মৃদু হাসে, বুকে থুতু ছিটিয়ে বলে, শয়তানগুলা, বক্স চালু করার আর হুইসেনার দিল না। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা। গানটা বক্সে তীব্র শব্দে বাজে। কানের পর্দা ফাটার উপক্রম। পাখি বিরক্ত হলো, মুখ কুচকালো। রাতে ঘুমাবা কি করে? যা সাউন্ড, ঘুমানোর পরিস্থিতি নেই। তোর কি মনে হয় এই কয়টা দিন কেউ ঘুমাবে? একটু পর দেখবি অর্ধেক পোলাপাইন আমাদের ঘর দখল করে নেবে। ভাই তাহলে আমি আগে ভাগে জায়গা। মুস্কানোকে টেনে বসালো। তুই যাস কই? ওরা থাকবে ওদের মতো, তুই আর ইচ্ছে এই রুমে থাকবে। রাতে দরজা ভিতর থেকে আটকায় রাখবে। নিখিল ভাই, নওয়াব ভাইয়ের সঙ্গে রাতে অনেক ছেলেপুলে আমাদের ঘরে আসতে পারে। যদিও কারো স্পর্ধা নেই আমাদের গায়ে হাত দেওয়ার, তবুও সতর্ক থাকবে। কোনো কিছুর প্রয়োজন হলে নিখিল ভাই আর নওয়াব ভাই আর আমি আছি, দেখবি কেমন? কিন্তু আসবে কখন তার ঠিক নেই, রাত 3টাও আসতে পারে, আবার 4টাও। পাখি হাঁপ ছেড়ে বাঁচলো। এই টাইমে সে ঘুমের দেশে টাঙ্কি মারবে তখন। এর মধ্যে নিখিল ভাই আর নওয়াব ভাইয়ের গলা পাওয়া গেল বাইরে। সঙ্গে আরও 4-5 জনের মতো আছে। ওনারা কিছু কাপ পিরিচ প্লেট নিতে এসেছে। এত মানুষ দাওয়াত দিয়েছে, কিছু প্লেট লাগবে। নওয়াব ভাইয়ের গলা শুনে পাখির বুকটা ঝ্যাত করে ওঠে। অজানা ভয়ে আতঙ্কে সে শুকনো ঢোক গেলে মনে মনে বলে, আল্লাহ, উনি যেন ঘরে না আসে, ঘরে আসলেও যেন রুমে না ঢোকে। মুস্কান, এইদিকে আয়। মুস্কান ভাত রেখে ছুটে যায়। পাখি দরজার পিছনে ধক ধক করা বুকটা নিয়ে আড়াল হয়ে দাঁড়ায়। ততক্ষণে লোকটা ঘরের ভেতরে ঢুকে পড়েছে। লম্বাটে দেহটা নিয়ে বড় বড় পা ফেলে সদর ঘরে তার হাঁটার চলা কর চলে। ইচ্ছেকে রুমে দেখে ছুটে আসে। পাখি চোখ খিচে দৃষ্টিচোরা বন্ধ করে রাখে। তার শ্বাসরুদ্ধকর অবস্থা, ঘেমে টেমে জুবুথুবু। কোনো রকম যেন ধরা না খায়। ইচ্ছে সবটা নীরব চোখে দেখে, কিন্তু নাওকে কিছুই বলে না। উনি ললাটে স্নেহ ভরা হাত ইচ্ছের কপাল দয়ে ছুঁয়ে বলেন, জ্বর তো নেই, ইচ্ছে বুড়ির বিয়েতে ইনশাল্লাহ যেতে পারবি, সমস্যা নেই। সামনে পিঠা থেকে 2 পিস মুখে পুরে নেয়। নাক টেনে টেনে বলে, পরিচিত ঘ্রাণ পাচ্ছি, তো
তোর ঘরের আশপাশে আছে না কেউ? পাখির বুকের ওঠানামা এবার দ্বিগুণ গতিতে বেড়ে গেল। শ্বাস বন্ধ হওয়া জোগাড়। মুখ চেপে ধরে চুপ করে থাকে সে। সেই দিকে তাকিয়ে ইচ্ছে শুধায়। চলে গেছে। নাফ ইচ্ছে দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকায়। অতঃপর রহস্যময় হাসির আলোড়নের খেলা চলে তার অধরের কোল জুড়ে। ঘর হতে বেরিয়ে যায় তৎপর। পাখি প্রাণ ফিরে পায়। রাত তখন 9টা কি 10টা হবে। পুরো দুপুর পাখি ঘুমিয়ে কাটিয়েছে, তাই এখন আর ঘুম ভায়া চোখে ধরা দিচ্ছে না। ইচ্ছে এখন ঘুমোচ্ছে। মুস্কান হরর উপন্যাস পড়ছে। তার একা একা রুমে থাকতে ভালো লাগছিল না, তাই সময় কাটাতে ছাদে চলে এলো। এত জোরে সাউন্ড বক্স বাজে, কান স্তব্ধ হওয়ার মতো উপক্রম। সে ছাদে উঠে সুইচ টিপল, কিন্তু এ কি আশ্চর্যতম কথা, লাইট জ্বলছে না কেন? বাল্ব কেটে গেল নাকি? হবে হয়তো। ও মোবাইল আনলো না। না, ভাইদের বাড়ি থেকে স্বল্প আলো আসছে, তাতে মোটামুটি দেখা যায়। পাখি ঘুরে ঘুরে হাঁটছিল। উঁকি মেরে তালুকদার বাড়ির বিয়ের অনুষ্ঠান দেখছিল। বেশ জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। নিখিল ভাইকে দেখা গেল ডেকোরেশনের লোকজনের সঙ্গে দৌড়ে দৌড়ে কাজ করছিল। ও একটু পিছিয়ে সরে গেল। অমনি আচমকা শক্তপোক্ত একটা বুকের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে পুরো শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। হাত পা বরফ হওয়ার উপক্রম। পেছনে তাকানোর মতন বিন্দুমাত্র সাহস সঞ্চয় নেই, কেননা ও জানে পেছনের লোকটা কে হতে পারে। তার পারফিউমের কড়া ঘ্রাণ যে কিশোরীর সুস্পষ্ট পরিচিত। এমন পরিস্থিতি পরে ও কি করবে বুঝে উঠতে পারছে না। অবরুদ্ধ মস্তিষ্কে বুদ্ধিশুদ্ধিও আসে না, সব লোক পেয়ে বসেছে। গত কয়েকদিন ধরে লোকটার থেকে পালিয়ে পালিয়ে বেঁচেছে, এবার কি করে পালিয়ে বাঁচবে? তবুও তাকে বাঁচতে হবে। নিজেকে শক্ত করে ভেতরের ভয় চেপে গিয়ে পাখি ঘাড় ঘুরিয়ে ওনার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আকস্মিক বলে ওঠেন তিনি। দাঁড়া। এই একটা শব্দই কিশোরীকে দুর্বল চিত্তে পরিণত করতে যথেষ্ট ছিল। ওর নিঃশ্বাসের গতি ঘন ঘন ভারী ভারী হয়ে আসে। দৃষ্টিগুলি ভীষণ অগোছালো, এলোমেলো। উনি এসে পাখির পথ রোধ করে দাঁড়িয়ে পড়ল। পাখি মুখ ঘুরিয়ে নেয়, তাকায় না ওনার শকুনি দৃষ্টির দিকে। একটু পিছিয়ে রেলিংয়ের সঙ্গে হেলিয়ে দাঁড়ায়। নাফ ওর নিচু থুতনিটা উঁচু করে তুলে ধরে। এরপরে 2 হাত পাখির দুপাশের রেলিংয়ের ওপর রেখে পাখিকে হাতের মধ্যখানে বন্দি করে রাখে। সামান্য পরিমাণ কোমর ভাঁজ দিয়ে ওর মুখটার ওপর ঝুঁকে পড়ে। নিদারুণ চোখ দুটি বালিকার মুখ ফিরানোর মুখটায় দিকে তাক করে রেখে বলে ওঠেন। আমাকে দেখে পালাই পালাই করছিস কেন? কখনো মির্জাবাড়ি, কখনো দরজার পেছনে লুকানোর মানে কি পাখি? কেন পালাস তুই? তোকে কি অ্যানাঙ্গনটার মতন গেলে নিব নাকি আমি? পাখি তোতলায়। বক্ষস্তরে কম্পনের ফলে বিউটি বোনের ওঠানামা স্পষ্টতব্য। নাফ একবার সেদিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নেয়। উত্তর দিবি না, না হারিয়ে ফেলছিস? তরতর করে নড়িত ওষ্ঠাগতে বালিকা বলে। নওয়াব ভাই আমি ঘুমাবো, রুমে যেতে হবে। বড্ড বড় হয়ে গিয়েছিস, সব কিছু বুঝতে শিখেছিস। লম্বা দম নেন উনি। শুকনো অধর ভিজান জিভ দ্বারা। ফের সুচালো চোখে দৃষ্টিজোড়া বালিকার উজ্জ্বল শ্যামবর্ণ মুখটার দিকে তাক করে বলেন। ঠিক আছে, যেতে দিব তোকে, তবে একটা প্রশ্নের উত্তর দিয়ে যা। 1 4 3 এর মানে কি? পাখি কতক্ষণ ভাবলো, এরপরে বলল। আই হেট ইউ, আই লাইক ইউ, আই লাভ ইউ। সঙ্গে সঙ্গে কিশোরীর মুখে হাত চলে গেল। এটা কি বলল সে? ছি! এটাই লোকটা ওর মুখে বলাতে চেয়েছিল, শুনতে চেয়েছিল, আর সে কি বোকা, গড়গড় করে বলে দিল। একবার ভাবলো না পর্যন্ত এর মানে কি। বুঝে গেল লোকটার জালে পুরোপুরি ফেসে গিয়েছে। ওর ভীষণ কান্না পেল। অসহায়ত্ব ঘিরে ধরল আশপাশ থেকে। পালানোর রাস্তাটুকুও যেন চতুর্পাশ থেকে বন্ধ। চোখ দুটি ছিল ছলছল। সেই ছলছল দৃষ্টি জোড়াতে সুতনু পুরুষটির অবয়ব দেখতে বৃথা চেষ্টা করে। তার নিটাল ওষ্ঠগতের ভাজে ভাজে চলে রহস্যময় হাসির পৈশাচিক আন্দোলন। পাখি লোকটার জালে পুরোপুরি ফেসে গিয়েছে বুঝল। থুতনি এখন নিচু করে রাখা ছাড়া আর উপায় নেই। লোকটা ওর ললাটের ওপর ছড়িয়ে পড়া চুলগুলি সরাতে গেলেই পাখি কপলদ্বয় সরিয়ে দেয়। হাত দিয়ে লোকটাকে বাধা দেয়। তা দেখে লোকটা অধর চেপে বাঁকা হাসে। সব জানিস তাহলে, এখন মিথ্যে মিথ্যে অভিনয় করার দরকার কি? আপনি কিসের কথা বলছেন? জানিস না বুঝি? না। একদম নাটক করবি না। এটা জি বাংলা কিংবা স্টার জলসার সিরিয়াল নয়, আর অত ধৈর্য আমার নেই। পাখির মুখে ভাষা নেই, চোখ দুটিতে অসহায়ত্ব বোধ প্রস্ফুটন। লোকটা ফের ওর মুখটা উঁচু করে তোলে। তাকা আমার দিকে। পারবো না। আমি কি দেখতে খারাপ? ছেলে দেখতে আসেনি। তোকে দেখতে হবে।
নাফ ওর গাল চেপে ধরে নিজের পুরুষালী চোখ দুটির দিকে তাকাতে বাধ্য করে। আমার দিকে তাকাতে তোর ঘৃণা করে না লজ্জা করে? যাই করুক হজম করে নে, কারণ এই অসহ্য করা যন্ত্রণাদায়ক লোকটার সঙ্গেই তোকে আজীবন কাটাতে হবে। পাখি কোনো কথাই বলে না, চোখ দুটি ফের ঘোলাটে হয়ে আসে। আচমকা ও লোকটাকে ধাক্কা মেরে পালাতে চায়। তার আগেই লোকটা ছোঁ মেরে ওর ডান হাত মুচড়ে পিঠের সঙ্গে চেপে ধরে। তার পুরুষালী থুতনি মেয়েটার অর্ধনগ্ন ঘাড়ের ওপর রেখে শুধায়। আমার কাছ থেকে পালানো এত সোজা নয় রে পাখি, পারবি না রে, পারবি না। এতে শুধু শুধু শক্তি খরচ করা ছাড়া আর কিছুই করতে পারবি না। আমার লাগছে নওয়াব ভাই। পাখির কানের অতি নিকটে গিয়ে ফিসফিস করে বলেন। লাগার জন্যই ধরেছি। পুরুষালী স্পর্শে ও শরীর হুড়মুড় করে উত্তপ্ত হয়ে এলো। নেতিয়ে গেল মেয়েলি অঙ্গ প্রত্যঙ্গগুলি। মস্তিষ্ক জ্ঞানশূন্য হয়ে পড়ে। অচল মস্তিষ্কে সে পুরোপুরি নিষ্ক্রিয়। হাতের বাঁধন ধীরে ধীরে হালকা হয়ে আসে। তবে পুরুষটি পেছন থেকে সরার নামগন্ধ নেই। পাখি বিড়বিড় করে বলে, আমি ঘুমাবো, যেতে হবে। এক পা নড়ে দেখিস, একদম ঠ্যাং ভেঙে দিব। পাখি শুনলে তো ওনার কথা। সে পালানোর ফোন দিয়ে আঁকছে, সুযোগ বুঝে পালাবে। ওইদিকে বক্সে দুর্দান্ত গান বাজে। এখানে বুড়া শব্দটা উপন্যাসের সৌন্দর্য রক্ষাতে লিখিনি। বক্সের গানে গানে উনিও তাল মিলিয়ে পাখিকে ঘুরে ঘুরে গান গাইছিল। শেষ বাক্যটি ওর কানের কাছে সে ফিসফিস করে গাইল। তাতে পাখির শরীর শিউরেও উত্তপ্ত হয়ে ওঠে। তখন লোকটার ফোন এলো। সে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। তবু ওর কাছ থেকে সরল না, না নড়ল। কথা শুনে বোঝা গেল নিখিল ভাই ওনাকে খুঁজছে। এই সুযোগে উনি ফোনে কথা বলতে ব্যস্ত আছে। ওকে এখনই পালাতে হবে। ও শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ধাক্কা মারে লোকটাকে। অন্যমনস্ক থাকায় লোকটা দু কদম পিছিয়ে যায়। অবাক নেত্রে মেয়েটাকে পালাতে দেখে। হাতের দিকে চেয়ে তাকে হাত থেকে দামি আইফোনটি নিচে পড়ে কাঁচ ভেঙে গিয়েছে। ওইদিকে একবার তাকিয়ে সে ঝড়ের গতিতে ছোটে পাখির পেছনে। পাখিকে ছুটে গেলেই হাত ফসকে যায়। ধরতে তো পারে না, উল্টে ভুলক্রমে ও জর্জেট পিঙ্ক কালারের ওড়নাটি তার হাতে চলে আসে। সেটার দিকে নির্বিশেষে নির্বেগে কতক্ষণ চেয়ে থাকেন তিনি। মেয়েটার ওড়না টানা তার উদ্দেশ্য ছিল না, কেবল এটি একটি দুর্ঘটনা মাত্র। উনি তো পাখির পালানো রোধ করতে চেয়েছিলেন। অন্ধকারে দেওয়ালের আড়াল হয়ে পাখি বুক ধরে লম্বা লম্বা দম ছাড়ে। ওড়না ছাড়া এই অবস্থায় রুমে যাওয়া যাবে না। মুস্কান আপা সন্দেহ করতে পারে। নাফ ছাদ বরাবর সিঁড়িতে। পাখি আবার নিচের সিঁড়ির দেওয়ালের আড়াল হয়ে দাঁড়ানো। অন্ধকারে ঠিক দেখা যায় না তাকে। তবে নাফ থেমে নেই। কিশোরীর ওড়নার ঘ্রাণ নাকে টেনে সিঁড়ি বেয়ে মাঝ সিঁড়িতে সে থেমে যায়। ঘন ঘন নিঃশ্বাসের গতিতে বালিকার উপস্থিতি যোগান দেয়। উনি তপ্ত শ্বাস ফেলে বলেন, জানি তো এখানেই লুকিয়ে আছিস, খুঁজবো না আমি তোকে। নিজে এসে আমার কাছে ধরা দিবি কত। একটা কথা মনে রাখিস পাখি, আমার কাছ থেকে তোর নিস্তার নেই, কোনো নিস্তার নেই। তুই মরেছিস আমার হাতেই মরেছিস। সারা জীবন আমার বন্দিনী হয়ে আমার খাঁচায় তোকে আটকে থাকতে হবে। এরপরে লোকটা ওর দিকে ওড়না ছড়ে নেমে যাচ্ছিল। পাখি গলায় ওর ওড়না ঝুলিয়ে পেছন থেকে বলে ওঠে, পাখিরা কখনো বন্দিনী হয়ে থাকে না, তারা মুক্ত খোলা আকাশে ডানা মেলে উঠতে পছন্দ করে। তোর তো ডানাই নেই, উড়বি কি করে? তোর জন্য শিকারির খাঁচাই বেশ। পাখির গলায় জেদ চেপে বসে, তেজে উঠে ক্রোধের আধিক্য। কণ্ঠের বেগ বহাল রেখে বলে ওঠে, আমি কারোর বন্দিনী হতে চাই না। ওনার কণ্ঠ ফুঁড়ে ওঠে। জোর গলায় বলেন তিনি, বন্দিনী হতেই হবে, তুই চাস বা না চাস। এরপরে লোকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে যান। বড় বড় পা ফেলে তবিস্রার ভিড়ে মিলিয়ে যায়। পাখি হাঁটু গেড়ে হু হু করে কেঁদে ওঠে। ভালো লাগার পরিবর্তে ঘৃণা হচ্ছে ওর। জোর করতে উনি পারে না। পাখির কেমন জানি ঘৃণিত লাগলো ব্যাপারটা। কাকে বোঝাবে এমন পীড়াদায়ক যন্ত্রণা? ইটের চওড়া শ্যাওলা পড়া রাস্তা। থেমে থেমে কিঞ্চিত ভাঙো। হাতের ঠিক ডান পাশে ছোট বড় সবুজে ঘেরা বৃক্ষের সমাগম। বাম পাশে চওড়া খালের ঢাল বয়ে গিয়ে লতা নদীর সঙ্গে যোগ হয়েছে। শ্যাওলা পড়া সেই ভাঙাচোরা রাস্তা দিয়ে দলে দলে স্কুল কলেজের স্টুডেন্টরা অটো ভর্তি করে দ্রুতগামী ছুটে চলেছে। এরা সকলেই চরের থেকে এসেছে। চর থেকে আসতে প্রথমেই খেয়া পার হতে হয়, এরপরে অটোতে করে স্কুলে কলেজে পৌঁছাত ওরা। এভাবে প্রতিনিয়ত লড়াই করে স্কুল কলেজে যাচ্ছে আসছে। আবার ওপারের লোকগুলিকে বেশি প্রয়োজনে কাজিরহাট বাজারে আসতে হয়। কেন ওপারে তেমন বড় বাজারঘাট নেই। কাঁচা মাটির সরু রাস্তা ধরে স্কুলে যাচ্ছিল। সোজা পথ রেখে বাঁকা পথে চলতে বেশি পছন্দ বোধ করে। বাড়ির সামনে ইটের অমর রাস্তা দেখে মাটির রাস্তা দিয়ে যাওয়াটা চোখে লাগে। বাড়ির পেছনে মাটির একটি রাস্তা রয়েছে।
দুপাশে সবুজ বৃক্ষের সমাসন্ন, মাঝে মধ্যে বড় বড় লম্বা দৈত্য ন্যায় সুপারি, দেবদারু, আম, ব্রেন্দি, চাম্বুল গাছগুলি বেশ দর্প নিয়ে দাঁড়িয়ে কিংবা ঝুলে থাকতে দেখা যায়। পাশে বিরাট বড় বিল, সেখানে মাঠ ভর্তি ফসল। ও সেই রাস্তা ধরে এগিয়ে চলছিল। মাটির রাস্তা রেখে এবার ইটের রাস্তা উঠে বসলো। লম্বা ওন্না মাথায় রেখে মাটির রাস্তা রেখে এবার ইটের রাস্তায় উঠে বসলো। লম্বা ওন্না মাথায় পেঁচিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ঢুলতে ঢুলতে চলে। সামনে পড়লো খালি একটি বোতল, সেটা পা দিয়ে লাথি মেরে ফুটবলের মতন চক্কর মেরে খেলতে খেলতে তালুকদার মসজিদের সামনে অবধি চলে এলো। সামনে রাস্তার ঠিক হাতের বাম পাশে বাতাবি লেবু গাছ। বাতাবি লেবু গাছের থোকায় থোকায় ফুল ফুটেছে, সেখান থেকে মিষ্টি একটি গন্ধ নাকে ভাসছে। সযত্নে একটা ফুল ছিঁড়ে হাতে নিল, ঘাড়েন্দ্রিয়ে নিয়ে শুকলো। বাহ, চমৎকার সুগন্ধি। আজ স্কুলে যাওয়ার তার কোনো প্রকার ইচ্ছে ছিল না, তবুও যেতে হচ্ছে, কারণ আজ প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা। খুবই ভয়ে আছে বেচারি। মাশাল্লাহ, যেই পরীক্ষা দিয়েছে তাতে অন্তত একটা না একটাই ফেল আসবেই, এটা সুনিশ্চিত। বড্ড মন খারাপ হলো, সঙ্গে দুশ্চিন্তাও যোগ হয়েছে। মুখটাকে ভেটকি মাছের মতন করে এগিয়ে যাচ্ছিল, তখন কালো রঙের একটি বাইক অকস্মাৎ তাকে অতিক্রম করে দ্রুত গতিতে এগিয়ে যায়। পাখি সতর্ক মনে দ্রুত পিছু হটে গেল। সরু দৃষ্টিকোণে বাইকটি একবার সচক্ষে দেখতে চেষ্টা করে, তখনই মেজাজ তার গগনচুম্বী হয়ে ওঠে। কালো রঙের বাইকটিতে বসে আছে নওয়াব ভাই। ওনার পেছনে সিমরান আপুকে দেখা গেল, হাতে এক্সাম ফাইল। ওনাদের হয়তো পরীক্ষা শুরু হয়েছে। মাঝে মধ্যে নওয়াব ভাই সিমরান আপুকে কলেজে দিয়ে আসেন, আবার নিয়ে আসতে দেখা যায়। পাখি পিনপিনে হাঁটছিল, আর 2 মিনিট হাঁটলেই স্কুল। এর মধ্যে ক্লাবের সামনে আসতে ফের কালো রঙের বাইকটি কোথা থেকে ছুটে এসে আচমকা ব্রেক কষল, তাও ঠিক ওর সামনে বরাবর। পাখি অসতর্ক মনে তৎক্ষণাৎ হকচকিয়ে ওঠে। অসচেতনে ভরকালেও তড়িঘড়ি ভয়াতুর অন্তকরণে 2 কদম পিছিয়ে যায়। রাগ হয় ওর, চরম লেভেলে রাগ। টানিয়ে বেদ্যপ লোকটাকে মনের শখ মিটিয়ে ঠিক 2 ঘন্টা পিটাতে পারত, কিংবা কান বরাবর কয়েকটা চট দিতে পারলে নেহাত শান্তি মিটত। দুনিয়ার সব বাজে অভ্যেস যেন লোকটার মধ্যে বিদ্যমান। একদম ওর পা ছুঁচি হয়ে বাইকটি ছিল, নির্ঘাত আরেকটু আগালেই তার পায়ে উঠে যেত। মনে মনে কটা ভয়ঙ্কর গালাগালি শোনাতে ইচ্ছে থাকতো। মানবতার খাতিরে হজম করে নিল, পাশ কাটিয়েও চলে যাচ্ছিল। তখন লোকটা হেলমেট খুলে সিল্কি চুলগুলি ঝাঁকালো। নিদারুণ মুখটিতে চমৎকার হাসি। কে বলবে এই বান্দা এত এত শয়তানি মার্কা কুবুদ্ধি নিয়ে ঘুরে বেড়ায়? অথচ মুখটা দেখো কতটা সুন্দর, সহজ সরল ভোলাবালা দেখতে, অথচ ভেতরটা কয়লা দিয়ে যেন কেউ পুড়িয়ে দিয়েছে। নিটল ওষ্ঠাগতের সুধান উনি। দাঁড়া। পাখি একবার পেছনে তাকিয়ে দেখে লোকটা বাইক পার্ক করে এই দিকেই এগিয়ে আসছে। ও কোমর খিচে ছুটে দৌড় লাগালো। এক দৌড়ে স্কুলের বারান্দায় উঠে বুক ধরে হাঁপায়। তখনও দেখা গেল লোকটাকে হাতে হেলমেট নিয়ে ওর দিকে এগিয়ে আসতে। তড়িঘড়ি করে ও ক্লাসে ঢুকতে যায়, অমনি ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে হয়। পিলারের সঙ্গে নাকের ডগায় ধুম করে ধাক্কা লাগলো। সে অস্ফুটে আর্তনাদ করে ওঠে। আ লোকটা কপাল চাপড়ালো, গাম্ভীর যে গলায় ধমক ছুড়ে দেয়। গর্ধব, তোকে কি আমি খেয়ে ফেলবো? ও উত্তর দেয় না, দুরন্ত চয়নে ছুটে চলে। উৎকণ্ঠা, উত্তেজনা, উদ্বেগ নিয়ে যত দ্রুত সম্ভব ক্লাসরুমে ঢুকে পড়ে। না হতাশায় বিড়বিড় করে, তোকে একবার হাতের কাছে পাইস না, মজা দেখাবো, তখন বুঝিস। সন্ধ্যায় সন্ধ্যায় আবার কোচিংয়ে আসতে হলো। এবার আরেক যন্ত্রণাময় ঝামেলা। তালুকদার বাড়িতে ধুমধাম বিয়ে শাদী চলছে, তবুও তালুকদার কোচিং সেন্টার বন্ধ নেই। এটা কোনো কথা? সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে বক্স ছাড়া সম্পূর্ণ নিষেধ। এর ভেতরে ক্লাস নেওয়া হবে। আর মাত্র কিছুদিন বাকি, এরপরে টেস্ট পরীক্ষা। তার মধ্যে কোচিং বন্ধ রাখা যায়? ইতিমধ্যে 2টো ক্লাস শেষ হলো। শেষেরটা নওয়াব ভাইয়ের, উনি আসলেন না। আসলে নিশ্চিত পরীক্ষার ফলাফল জিজ্ঞেস করত। সে তো গণিতে ডাব্বা মেরেছে, ডাব্বা, সর্বোচ্চ নম্বর 20তে উঠল, এর বেশি উঠতে পারল না। শুনলে লোকটা নির্ঘাত হার্ট অ্যাটাক করবে, তাতে ওর কি? এটা মন্দ নয়, 20 পাওয়া একটি যোগ্যতা লাগে। এটাও একটা শিল্প। উনি তার মর্যাদা বুঝবেন কি করে? এর মধ্যে ওই বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলে মুস্কান, ইচ্ছে, সিমরান, নোভা, সুচি, রোজানি সকল মেয়েরা গায়ে হলুদের শাড়ি পরে আসলো। সাজসজ্জার বাকি অন্ত রাখেনি কিছুই, সব পর্বই চুকিয়েছে তারা। মেকআপের আস্তরণের প্রসাধনীতে পুরো মুখ ঢেকে। কোনটা ফর্সা কোনটা কালো বোঝা মুশকিল। ছেলেরা সকলে কৌচুপাতা রঙের পাঞ্জাবি পরা। মুরব্বীরা ইব্রাহিম ভাইকে স্টেজে বসিয়ে হলুদের সব নিয়মকানুন পালন করতে উঠে পড়ে লাগে। বক্সে চলে দুর্দান্ত হলুদের গান। বাড়ির মুরব্বীরা একে একে ইব্রাহিমকে হলুদ লাগায়।
পাখি ওপরে বসে বসে এসব দেখছিল। তাদের কোচিং সেন্টার দোতলা যুক্ত। দোতলার ঠিক কর্নার রুমটা ওর পাশে আরও 10-12 জন আছেন, যারা ওর সঙ্গে উঁকি মেরে ওপর থেকে গায়ে হলুদের অনুষ্ঠান পর্ব দেখছে। কেউ কেউ আবার ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির উদ্দেশ্যে ছোটে। বেশ করে জানে শেষের ক্লাসটা হবে না, কিন্তু ওদের ভুল প্রমাণ করে দিয়ে নবাব ভাই আসলো ক্লাস নিতে। পুরাই ফিটফাট নায়ক সালমান খান সেজে এসেছেন। দেখতে চোখে লাগে, কি ভাব তার, যেন হিন্দি সিনেমার হিরো। তেমন বেশি সময় নেয়নি, পড়া দিয়ে চলে গেছেন। ওরা আবার যায়নি, নাচ গান নাকি হবে, তাই হাতে গোনায় 10-12 জন বাদে সকলে নিজ নিজ গন্তব্যে ছুটে গিয়েছে। এবার বোধহয় নাচ হবে। নবাব ভাই, নিখিল ভাই, আবুল স্যার 3-4 মিলে হিন্দি গানে চমৎকার নাচছেন। নাচতে ভীষণ ভালো লাগলো। এরপরে সুচির সঙ্গে নিখিল আর নবাব ভাইকে সজনী সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া এই গানের তালে তালে নাচতে দেখা গেল। এই গানটি বর্তমানে বেশি ভাইরাল। সকলে বিয়ে শাদিতে কিংবা অনুষ্ঠানে এই গানটি বেশি বাজানো হচ্ছে। পাখি হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো, ও মা, রাত 10টা বেজে গেল। তার আশপাশ কেউ নেই। সকলে নিচে নেমে এতক্ষণে অনুষ্ঠান দেখতে চলে গেল। কেবলমাত্র সে একা ছিল এখানে। হায় সর্বনাশ! দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে কাউকে খুঁজলো। স্বাধীনকে কিছুক্ষণ আগেও দেখলো এখানে, এখন নেই। ছেলেটা হয়েছে আস্ত একটা বেয়াদব। ও মুখ ভার করে তালুকদার বাড়ির গেট হতে বেরিয়ে যায়। সামনে মানিক মৃতাকে চোখে পড়ে। পাখিকে দেখে উনি একগাল হাসলেন। পাখি অনুযোগ অভিযোগের ডালা নিয়ে বসে পড়ে। আব্বা, আপনি এত দেরি করলেন কেন? মুক্তি, স্বাধীন এই বাড়িতে আছে, তাই ভাবলাম তুই ওদের সঙ্গে থাকবি হয়তো। পাখি আশ্চর্য হয়। সরল মুখে প্রখর অবাকতা, শুধালো কৌতূহল বিষ্ট। আপা কখন আসলো? নিখিল আর মুস্কার সন্ধ্যার সময় ওরে গিয়া নিয়ে আসছে। রাত বাড়া দিতাছে, দাঁড়া ওদের নিয়ে আসি। তোমার একা যাওয়া লাগবে না, চলো আমিও যাচ্ছি। সাবধানে আয়। স্টেজের এক কোণে পাখি দাঁড়িয়ে থাকে। মুক্তিকে হাতের ইশারায় মানিক মৃতা ডাকেন। মুক্তি ভিড় ঠেলে চলে ওর আব্বার কাছে গিয়ে হাজির হলো। আব্বা কিছু বলবেন? নিতে আসছিলাম তোদের, বাড়ি যাবি না? রাত তো কম হয়নি। অনুষ্ঠান তো এখনো শেষ হয়নি আব্বা। তাহলে এখন যাবি না? মুক্তি মুখের ওপর না বলতে পারল না, তবে মনটা বড্ড খারাপ হয়ে এলো। আঁকুপাকু করছে। সে নিখিলের সঙ্গে কিছু সময় কাটাতে চেয়েছিল, বাড়ি গেলে তা সম্ভব নয়। তাই ভাঙাচোরা মন নিয়ে হাতের ইশারায় নিখিলকে ডাকলো। নিখিলের সঙ্গে নওয়াব এলো। পাখির দিকে একবার চেয়ে নওয়াব শুধায়, চাচা, কোনো সমস্যা? না বাবা, তেমন কিছু না। রাত তো অনেক হলো, তাই মেয়েদেরকে বাড়ি নিয়ে যেতে এলাম। মুক্তি থাকুক, আজ সারা রাতই অনুষ্ঠান হবে। তাছাড়া স্বাধীন তো আছে এখানে, পাখিকেও রেখে যান, সকলের সঙ্গে আনন্দ করুক। পাখি ঝটপট ওর আব্বার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। ওর বাবার চামড়া কুচকানো হাতটা শক্ত করে চেপে ধরল। পাংশুটে মুখে বলে, আমি থাকবো না এখানে, আব্বার সঙ্গে বাড়ি যাব। নিখিল জোর করলো। ইচ্ছে মুক্তি সবাই এখানে, তুইও থাক না, কত মজা হবে। পাখি তার কথার সিদ্ধান্তে পুরোপুরি অটল। সে চলে যাবে, কিছুতেই থাকবে না। তার ভালো করে জানা আছে, এখানে থাকলে নওয়াব ভাই কিছু একটা করবে। সেটা হয়তো প্রপোজও হতে পারে। তার মুখোমুখি হওয়ার শক্তি ওর নেই, না ধৈর্য আছে। তার চেয়ে বরং বাড়ি যাওয়া উত্তম। তাছাড়া এত অচেনা লোকের মধ্যে ওর মন কিছুতেই সায় দেয় না থাকতে। নিখিলের কথা শুনল না ও। ঘোর বিমুখতা বিরুদ্ধচারণ করে উঠল। মুখের জোর তীব্রতর বাড়িয়ে দিয়ে বলে উঠল, আব্বা, আমি তোমার সঙ্গে যাব, চলো বাড়ি, প্রচুর ক্ষুধা লেগেছে। কথাটা বলে মানিক মিতার হাত টানল। ষষ্ঠ ইন্দ্রিয় বলে লোকটা ওর দিকে শিকারি বাজের মতন হিংস্র চাহনি ফেলে চেয়ে আছে। সে দৃষ্টি যেন ওর দেহ ভেদ করে অন্তঃস্থলে অভ্যন্তরে ঢুকে পড়ে। কাঠিন্য ও শক্ত চোয়াল, খোঁচা খোঁচা দাড়িগুলি সব জেগে উঠেছে। তাতে অমন ভয়াবহ রূপটা আরও ভয়াবহ মনে হচ্ছে। চিবুকে হাত বুলিয়ে ঠান্ডা মাথায় কিছুটা একটা ভাবেন উনি। চক্ষু পিষে গলদেশে হতে বেরিয়ে আসে, সে কিরে পাখি, এমনভাবে ছুটে যেতে চাচ্ছিস যেন আমরা তোকে খেয়ে ফেলবো। আপনি ওকে রেখে যান তো চাচা, বাকিটা আমি বুঝে নিব। ওনার কণ্ঠের বেগ বেশ জোরালো। কথায় ঘোর অধিকারত্ববোধ প্রকাশ ফুটে উঠেছে। পাখির মুখটা ভোঁতা হয়ে আসে। গলার সঙ্গে থুতনি লাগিয়ে ওর আব্বা প্রত্যুত্তরের কি বলে সেই আশায় চেয়ে থাকে। অথচ লম্বাটে পুরুষের অধর জুড়ে পৈশাচিক রহস্য রঞ্জন খেলা করে। দৃষ্টি দুটি ধারালো ও সুচালো তীরের ন্যায়, তাকালে যেন বক্ষস্পন্দনের ঠিক মধ্যস্থলে গেঁথে যাবে। সে দৃষ্টি জোড়াতে দৃষ্টি মেলানোর সাহস অবধি পর্যন্ত ওর হলো না। ভালোই দ্রুত কেটে পড়তে চাইল। ওর আব্বার হাত টেনে শক্ত করে ধরল।
নিয়ে যেতে লাগলো স্টেজের বাইরে। মানিক মৃধা গতিপন্থীর মধ্যাংশে থামিয়ে দিলেন। মেয়েকে হাস্যবানে বলেন, ওরা যেহেতু এতবার বলছে, থাক না কিছুক্ষণ, আমি না হয় 11টার সময় এসে নিয়ে যাব। পাখি রাজি হয় না। তার অন্তর জুড়ে ধুকপুকানি নিষ্ঠুর অনুভূতি, মনে কু ডাকে। এত শত লোকের ভিড়ে থাকাটা শোভনীয় নয়, বিশেষ করে পাগল লোকটার কাছে। কি অঘটন ঘটে যায় বোঝা দুষ্কর কার্য। পাখি আগে আগে হেঁটে চলে, গলার গতি বাড়িয়ে বলে, থাকবো না, থাকবো না মানে থাকবো না। এত মানুষের ভিড়ে আমার ভালো লাগে না আব্বা, আমাকে জোর করো না। কথাটা বলে দাঁড়ালো না, হনহনিয়ে চলল। মানিক মৃধাকে রেখেই এগোলো। মানিক মৃধা নওয়াবকে ইশারায় বলল, আসি। নওয়াব কেবল নীরবে সম্মতি জানালো। দু চোখ জুড়ে তার লেলিহান আগুনের ফুলকি। হিংস্র প্রাণীর মতন ভেতরটা জলজল করে জ্বলছে। ঘাটটা মটমট করে টান করলো। নির্মম বর্বর পৈশাচিকতায় চোখ দুটি জ্বলে ওঠে। চাতক পাখির ন্যায় বালিকার পথ চিহ্নের দিকে তাকিয়ে অধর বাঁকিয়ে হাসলেন। সেই হাসিতে মুগ্ধতা ছিল না, হিংস্রতার বহিঃপ্রকাশ বজ্রপাতের মতন বেজেছিল। সেই হাসি যেন পৈশাচিক হাসিকেও হার মারাবে। বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে ওনাকে। অধরের কোণে কিঞ্চিত হাসির রেখা টেনে বিড়বিড় করেন তিনি, সুইটহার্ট, কতদিন আর বাপের ছায়ায় থাকবি? এবার স্বামীর ছায়ায় থাকার সময় এসে গেছে। বেশি না, বড় জোর 2 দিন অপেক্ষা কর, এরপর তোকে আমার বন্দিনী হতে হবে, আমার বন্দিনী। পরদিন মধ্য দুপুরে সকলকে দাওয়াতে ডাকলেন তিনি। ট্রিট দেবেন, বিরাট বড় ট্রিট। কেমন ট্রিট তা ওদের জানায়নি। মুলাদি ব্রিজ ঘুরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন, সঙ্গে নৌকা ভ্রমণ, আরও থাকছে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে রাতের ডিনার ফ্রি। নফ মুলাদি কাচ্চি ডাইনটা নতুন দিয়েছে, বেশি জোর হলে 6 মাস হবে। দুপুর সকলে তৈরি হয়ে চলে এলো। গতকাল রাতে নিখিল বারবার পাখিকে বলে এসেছে সে যেন মুক্তির সঙ্গে চলে আসে। পাখি কিছুতেই যাবে না, তার ঘোর মনোদ্বিধা আপত্তি। ওখানে নওয়াব ভাই আছে। ইদানিং লোকটার হাবভাব মনোভাব মোটেও সুবিধাজনক না। সামনে বলে 2 লাইন প্রণয়ের কবিতা শুনিয়ে যাবেন, যেন উনি প্রেমময় কবি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিংবা কবি হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন, যেটা ওর নিকটে চরম অস্বস্তিকর, বিরক্তিকর। আবার যখন তখন তার উপর মাতব্বরি করতে চলে আসে, যেন সে ওনার ঘরের বউ। তার উপর ওনাদের কাজিনগুলো চরম লেভেলের অসভ্য, অহংকারীও বটে। তাই সে যেতে রাজি হচ্ছে না। কাজল রেখা মেয়ের উপরে একটু কড়া হলেন। সবাই ঘুরে ফিরে আসছে, আর উনি একঘেয়ে ঘরমুখী হয়ে বসে থাকবে তা হবে না। তিনি জোরপূর্বক রেডি করে মেয়েকে ওদের সঙ্গে পাঠিয়ে দিলেন। কালো লাল রঙের মিশ্রিত একটি আনারকলি ড্রেস পরে অবশেষে সে রওনা হলো। কাজল রেখা বারবার করে একটু ক্রিম পাউডারের প্রলেপ মুখে লাগাতে বললেন। মেয়েটা শুনলে তো, কোনো রকম একটু লোশন মুখে লাগিয়ে নিয়ে দৌড় দিল। নিখিল ভাইদের বাড়ি এসে আরেক ঝামেলা। বড় গাড়ি রেখে তারা আজ অটো করে ঘুরবে। অটোতে এত মানুষ ধরবে না। শেষে নিখিল ভাই, নওয়াব ভাই, আবুল স্যার গিয়ে বাইকে বসলেন। এদিকে গাদাগাদি করে এক অটোতে 9-10 জন চেপে বসেছে। এখন দেখা যাক অটোওয়ালা ওদের টেনে টেনে কতদূর নিতে পারে। অবশেষে তারা সাদা কাঠফুলের মাঠ মুলাদিতে এসে পৌঁছালো। ব্রিজের নিচে নদী, নদীর কূলে সারি সারি কাশফুলের মেলা, দেখতে চমৎকার। যেন ইহা নদীর কূলে এক টুকরো সাদা মেঘ। আবার মনে হয় ওরা কাশফুলের দেশে চলে এসেছে। নদীর স্রোতের সঙ্গে সঙ্গে শিরশির করে হিমেল হাওয়া বহে, যা সকলের অন্তরে প্রেমময় উত্তাপ ছড়িয়ে বসন্তের সুর এনে দেয়। এক এক করে সবাই অটো থেকে নেমে নদীর পাড়ে নামলো। কি স্নিগ্ধ পরিবেশ! আহা, শিরশির হিমপ্রবাহ, মিষ্টি হাওয়া, মন প্রাণ জুড়িয়ে দিয়ে যায়। নদীর স্রোত যথেষ্ট শান্ত। সেই শান্ত স্রোতের ওপরে কচুরিপানাগুলিকে এক টুকরো নদীর বুকে সতেজ সবুজ বৃক্ষ বলে মনে হলো। মাথার ওপরে মস্ত বড় উন্মুক্ত অম্বর, স্বচ্ছ চোখে পুরোপুরি তুলোর মতন শুভ্র অব্রবেদিতে সারিবদ্ধ সন্ধিমেলার চলাচল দৃষ্টি যুগলে পড়ে। বড়ই সুন্দর তা। পিনপিনে মরুত আসে। সকলে খুশি হলো এমন সুন্দর জায়গায় এসে নিজেকে ধন্য মনে করলো। এরপরে নদীর পাড় জুড়ে বসে পড়ে তাদের কাজেদের দুষ্ট মিষ্টি খুনসুটি। কেউ কেউ বেসুরো কণ্ঠে গান গায়, কেউ ছবি তুলতে ব্যস্ত। অনেকে আবার জুতো খুলে বালুমাটি পেরিয়ে নদীর কিনারায় কুলে গিয়ে নেমে বসেছে। একটি নৌকা ভাড়া করলো ওরা। সন্ধ্যা পর্যন্ত ঘুরবে, পাকা 500 টাকা দিতে হবে। নিখিল আর আবুল স্যার বৈঠা নিল হাতে, নওয়াফের হাতে গিটার। তার থেকে 2 হাত দূরে ইচ্ছের গা ঘেঁষে পাখি বসা। মেয়েটার মুখটা লজ্জায় টইটুম্বুর। শেষ বিকালে সূর্যের এক ফালি রক্তিম রোদ এসে মুখের ওপরে ঝিলিক মেরে বসেছে। তাতে জলজল করে জ্বলছে যেন উজ্জ্বল শ্যামবর্ণ মুখটি। তার চোখে পড়ে অতিশয় গভীরভাবে। উনি টুংটাং করে গিটারের সঙ্গে মুখের সুরধ্বনি গানের ছন্দমালা তুলে ধরলেন। ওগো মোর প্রিয়া,
জেনে রেখো তুমি, তুমি ছাড়া এ প্রাণ রাখবো না আমি। তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। লোকটার পুরোপুরি স্বচ্ছ মুগ্ধতাপূর্ণ প্রেমময় দৃষ্টি ষোড়শনীর মুখশ্রী বিবরে স্থির। মুস্কান খেয়াল করলো বিষয়টি। নব ভাই সম্পূর্ণ পাখিতে মোজে মাতোয়ারা। তার ধ্যান জ্ঞান সবটা জুড়ে সম্পূর্ণ বালিকারে ঘিরে। ওনার পাশে যে এত এত মানুষজন আছে তার প্রতি ওনার কোনো খেয়াল কিংবা ভ্রুক্ষেপ নেই। উল্টো উনি পূর্ণ দৃষ্টি মেলে অধরে করে মুগ্ধতার হাসি জুড়ে দিয়ে উজ্জ্বল শ্যামবর্ণ মুখটির দিকে দীর্ঘ মুহূর্ত তাকিয়ে গান গেয়ে যাচ্ছেন তো যাচ্ছেনই। গানের মাধ্যমে যেন নিজের প্রণয়ের অব্যক্ত কথা বোঝাতে চাচ্ছেন। বেশি গাইলেন না, 2-4 লাইনের ইতি টানলেন। নিখিল সুধান, থামলি কেন? ভালোই লাগছিল। পাখির ওপর পূর্ণ দৃষ্টি রেখেই উনি সুধান। কারো কারো হয়তো ভালো লাগেনি। নিখিল তার থেকে গিটার এনে বইটা নাওয়াফের হাতে তুলে দিল। সে এবার গানের সুর ধরল। কিছুক্ষণ পর সকলকে চেপে ধরল। একটা খেলা খেলা যাক। আমরা দুদল বিভক্ত হব। একদল একটি অক্ষর দিয়ে গান জিজ্ঞাসা করবে, অপর দল উত্তরে সেই অক্ষর দিয়ে গান গাইবে। এতে যে দল পারবে না সে ঠকবে, আর যে দল জিতবে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। নভ আর পাখিকে এক দলে দেওয়া হলো না। দুজনেই মোটামুটি গান ভালোই পারে। এক দলে পড়লে অপর দল এমনিতেই ঠকে যাবে, তাই দুটোকে 2 দলে ফেলানো হলো। মুক্তি, সূচি, ইচ্ছে, সিমরান এরা পাখির দলে। রোজাইন, মুস্কান, নিখিল, আবুল স্যার, নোভা এরা নওয়াফের দলে। প্রথম নওয়াফের দল থেকে শুরু হলো। নিখিল বলল, তোর বদদোয়া শুরু কর। পাখির দলে যা পড়েছে সব কটার একটাও ভালো করে গান জানে না, কেবল মুক্তি একটু টুকটাক পারে। এছাড়া সব হিন্দি ইংরেজি গান ছাড়া কিছুই পারে না ওরা। শর্ত অনুযায়ী হিন্দি গান গাওয়া যাবে না। ইচ্ছে ভাবলো, তবে বেচারির মনে পড়ছে না। আবুল স্যার বললেন, এত সময় লাগছে কেন পাখি? না পারলে সারেন্ডার করো। পাখি বলে, এত সহজে হার মানছি না। নিখিল বিরক্ত হয়ে বলে, এত সময় দেয়া যাবে না। পাখি একটু রাগলো। সব তো ভালো, ভালোটা আপনাদের দলে বেছে বেছে নিয়েছেন। আমাদের দলে হাতে গোনা 2-1 ছাড়া কেউ গান পারে না, আর যারা পারে সব হিন্দি আর ইংরেজি গান, কিন্তু সেসব তো নিষিদ্ধ। না শুধুই। তোর লাগলে নিখিলকে নিয়ে যা। পাখি মুখ বাঁকিয়ে শুধায়। পাখি একাই যথেষ্ট। সেটা দেখে নওয়াব আর চোখে ওষ্ঠাগত ফিসে হাসে, বিড়বিড় করে বলে, তা জানি। নিখিল বলে, অত শত বুঝি না, 1 থেকে 10 পর্যন্ত গুনবো, না পারলে আমাদের এক গেম। পাখি বলল। মনে পড়েছে। গলা খ্যাক খ্যাক করে কেশে ঝেড়ে নিয়ে আকাশের দিকে দৃষ্টি নিয়ে ফের নামিয়ে নিল। লম্বা দম নিল, চোখ দুটি আলতো বন্ধ করে নিল। এরপরে শুরু করলো। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। গান শেষ হলে সকলের হাততালি পড়ে। নিখিল 2 আঙুল মুখে নিয়ে শীষ বাজায়, মুখে বলে, মারহাবা, চমৎকার হয়েছে। পাখি বলে, আপনারাও ব দিয়েই গাইবেন, নেন শুরু করেন। নিখিল বলে, আমি পারি, দাঁড়া বলছি। ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে। ইচ্ছে মুক্তি হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়লো। নিখিলকে মাঝপথে থামিয়ে দেয় ওরা। এই যে মহাশয়, বড্ড ভয় নয়, ছোট ব দিয়ে জিজ্ঞাসা করছে। ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল নিখিল। চুলকে আবুল স্যারকে ইশারায় বলেন, এরে আবুল্লাহ, ব দিয়ে গান খোঁজ। ভাই আমার পেটে আসছে, মুখে আসছে না। ওইটা তোর হেঁটেই রাখ শালা। মাইয়া মানুষের সামনে বেইজ্জতি করিস না, মান সম্মান থাকবে না কিছু। পাখি সহ মুক্তি মিটমিট করে হাসে। নাম ধমকালো, তখন তুই তো ব দিয়া জিজ্ঞেস করছিলি, তাহলে এখন পারছিস না কেন? ভাই ভাবিনি তখন। পাখি বলে, সারেন্ডার করেন। না বলে, এত সহজে না, লেডিসের কাছে হার মানছি না। পাখি ভেঙচি কাটে। উনি ভাবতে থাকেন, কিন্তু এক সময়ে বদিয়া গান খুঁজে পায় না। ঠিক মনে পড়ছে না তার। এসব খেলা সে আগে কখনো খেলেনি, তাই পারছেও না। অতঃপর স্যালেন্ডার ঘোষণা করেন। অবশেষে পাখিদের এক গেম হয়।
তবে ব দিয়ে একটি গান শুনিয়ে দিতে হবে। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই, ঝুলসে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছিমিছি কেন তোমাকে ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। হ্যাঁ, এবার আমাদের জিজ্ঞেস করুন। না বলল। চ দিয়া বল। পাখি কিছুক্ষণ ভাবলো, এরপরে বলতে শুরু করলো। চুপি চুপি কিছু কথা বলে যদি ভালোবাসা স্বপ্ন আসে, দুটি চোখের দুটি তারা মিটি মিটি জলে যদি চাঁদ যে হাসে, এই চোখের দুটি তারায় শুধু তুমি যে তুমি প্রেমী। নিখিল 2 হাত জোর করে বলে, বোন মাফ কর, তোর সঙ্গে পারুম না বুঝছি, আল্লাহর রাস্তে মাপ চাই, যা তুই জিতেছইস। তাহলে আকর্ষণীয় পুরস্কার দেন। ট্রিট দিয়েছে নবাব, পুরস্কার দিবেও নবাব, ওর কাছ থেকে নিজের মূল্যবান পুরস্কার বুঝে নে। পাখি তেজে ওঠে, তর্জনী আঙুল তুলে বলল, নিখিল ভাই, এটা কিন্তু বেইমানি হয়ে গেল। বলছেন আপনি দিবেন? বইন্ডে দেখ, খালি পকেট নিয়ে বের হইছি, একটা পয়সা করিও নেই পকেটে, রাস্তার ভিখারি আমি। চাপাবাজ। নবাব বইটা বাইতে বাইতে শুধায়, নিখিলকে ছাড়, পুরস্কার আমি দিব, স্পেশাল পুরস্কার, তুই আমার থেকে বুঝে নিস। আর বুঝে নেওয়া সেই পুরস্কারই আনলেই হলো। যাবে নাও, ওনার পুরস্কার নিয়ে উনি চলে যাক। নৌকা ভ্রমণ শেষ করে ওরা রেস্টুরেন্টে ঢুকলো। মোটামুটি ভালোই বড় রেস্টুরেন্ট। তারা দোতলায় গিয়ে বসলো। পাখির মাথা ধরেছে, কাচ্চি খেতে পারলো না। ওয়াশরুমে গিয়ে হিজাব করে মাথায় পানি দিয়ে এলো। এরপরে ফ্যানের নিচে মুক্তির ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়লো। মুক্তি শুধুই, পাখি খারাপ লাগছে? একটু মাথা ব্যথা করছে, হিজাব খুলে ফেলছি, মাথার কাপড়ও ফেলে দিছি, একটু চোখ বন্ধ করে 2 মিনিট থাকতে দাও, ঠিক হয়ে যাবে। নাক ওয়াশরুমে গিয়েছিল। ফিরে এসে পাখিকে মনমরা হয়ে মুক্তির ঘাড়ে মাথা রাখতে দেখে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে শুধোই, কি হয়েছে ওর, খারাপ লাগছে নাকি? মাথা ধরছে? মুভ মলম আছে দিয়ে দে। উনি গলা চেঁচিয়ে ডাকলেন কাউকে। এই তামিম। জি ভাই। যাও আমার রুম থেকে মুভ মলম নিয়ে এসো তো। জি ভাই, যাচ্ছি। সেটা মলম এনে দিয়ে গেল। মুক্তি পাখির মাথায় মলম লাগিয়ে দিল। আসার সময় সারা পথে পাখি মুক্তির ঘাড়ে মাথা রেখেছিল। হঠাৎ এত খারাপ লাগবে বুঝতে পারেনি। এখন প্রচুর ঘুম পাচ্ছে ওর। ঘুমলেও অটোতে বসে, সেই ঘুম ভাঙলো পাখিদের বাড়ি এসে। রাতে আর কিছু খেলো না, অমন অবস্থাতেই শুয়ে পড়লো। পরদিন ছিল শুক্রবার। তালুকদার বাড়িতে বিয়ে। বৃদ্ধা বাড়ি থেকে স্বাধীন মুক্তি গেল, আর কেউ গেল না। ইচ্ছে এসেছিল, পাখিকে অনেক সাধলো, সে গেল না। অত হট্টগোলের মধ্যে গেলে তার মাথা ব্যথা করবে। বেশি হট্টগোল গ্যাঞ্জামের মধ্যে সে থাকতে পারে না, তাহলে মাথায় পেন শুরু হয়। রাতে পড়তে বসেছিল সে, তখন অর্থনীতি বইয়ের ভাঁজে একটি কাগজ ভাঁজ করা দেখল। বড্ড কৌতূহল জাগলো। অবাকৃত নেত্রে চিঠির খামটি ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ দেখল। এরপরে হাতে খুলে ধরল। অমনি একটি লাফ কাট চোখে পড়ল। সেখানে গুটি কয়েক অক্ষরে লেখা, ও হে মনোহরিণী। তার ভেতরে একটি প্রেমপত্র। কিন্তু কে দিয়েছে? প্রথমে ওর মাথায় এলো নওয়াব ভাই। অমনি তাজ্জব বনে গেল। উনি এই বয়সে চিঠি লিখবে কল্পনা করতে পারছে না ও। ধুকপুক বুকে চিঠিটা মেলে ধরলো। ওহে আমার প্রাণাধিকা মনোহরিণী, আমার শিহরণে জাগরণে তোমারই দেখিয়া কিছু বলিবার বাসনা জাগে মনে। ভাবতেছি কি করিয়া প্রকাশ করিব মনের অনুভূতিখানা। আমি চিঠি লেখিবার পারি না, না কখনো ইহা লেখিবার চেষ্টা করেছি। ওহে মনোহরিণী, শয়নে স্বপনে দেখি তুমি, তোমার তুমিতে মদিছে মোর মনখানা। হৃদয়ের মণিকোঠায় রেখেছি সযত্নে গেথে তোমারই নাম। ডায়েরির প্রতিটি পৃষ্ঠার ভাঁজে ভাঁজে তোমাকে নিয়ে লিখিয়াছি হাজারো ছন্দমালা কবিতা। ওহে বালিকা, প্রেমিকের চোখের ভাষা যদি বুঝতেই নাহি পারো, তাহলে তুমি কিসের প্রেমিকা? অতঃপর তোমাকে বুঝিতে হইবে, জানিতে হইবে প্রেমিকের অপ্রকাশিতব্য প্রণয়ের প্রেমময় কাব্য কথা গল্পমালা। তবেই তুমি প্রকৃত প্রেমিকা হইবে। ইতি তোমারই উন্মাদ প্রেমিক। এরপরে অপর পৃষ্ঠায় কিছু লেখা দেখতে পেল। সেখানে বেশ ছোট ছোট করে লেখা, কলিজা, তুই কি সত্যি বুঝতে পারছিস না আমাকে? আর বুঝবি কবে বল? বুড়ো হয়ে গেলে। জানিস আমার একটা চুল পেকে গেছে। এখন তুই আমাকে বুড়া অন্তত বলিস না। নিয়মিত তোর চিন্তায় ওই চুলটা পেকেছে, বুঝলি? 2 চোখ ভরে একদিন দেখিস তো আমায়।
আমার চোখে যে তোরই তৃষ্ণা, রোজই দেখি তোকে, তবু তৃষ্ণা আমার মিটে না। তোর হাসি আমার কর্ণে ঝংকার তুলে, তোর পায়ের ওই পায়েলের ধ্বনি বুকে ব্যথাতুর যন্ত্রণা বাড়িয়ে তোলে, তোর আগমন আমাকে বেসামাল করে দেয়। এত এত বলার পরও তুই কি বুঝিস না?